উতলা মনে সুস্পৃরতা নয় অস্থিরতা প্রকাশ মিলে। মায়ের ক্ষেত্রেও তাই। তীব্র অস্থিরতায় কোচিং ক্লাসে মন ঠেকাতে পারছে না। কেবল নিশ্চল চোখে তাকিয়ে আছে হোয়াইট বোর্ডের কালো লেখাগুলোর দিকে। একের পর এক লেসন বোঝাচ্ছে টিচার, আর মায়া শুধু সেদিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে। পাশে জুই, শ্রেয়া, নাদিয়া বসে। সবার মনোযোগ হোয়াইট বোর্ডের লেখার উপর। থতমত পরিবেশে উপস্থিত টিচারের লেসন বাক্যের শব্দ ছাড়া ক্লাসে কোথাও টু শব্দ পর্যন্ত নেই। এমন নীরবতার মাঝে হুট করেই উঠে দাঁড়ায় মায়া। অধ্যয়নরত শিক্ষককে উদ্দেশ্য করে বলল, স্যার, আমার অসুস্থ লাগছে, আমি বাসায় যাব। মায়ের হঠাৎ কথায় ক্লাসে উপস্থিত সকল স্টুডেন্ট নজর পড়ল মায়ের উপর। ততক্ষণ হোয়াইট বোর্ডের লেসন বোঝানো অধ্যয়নরত রহমান সাহেবও ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। মায়া তখনও অসুস্থ মুখভঙ্গিতে তাকিয়ে। জুই, শ্রেয়া মায়ার দুই পাশে বসায় ওকে খোঁচালো। কি হয়েছে আকারে ইঙ্গিতে জানতে চাইলো। মায়া তেমন কিছুই বলল না, আর না তাকালো ওদের দিকে। একরোখা দৃষ্টিতে তাকিয়ে রইল রহমান স্যারের দিকে, বেরিয়ে যাওয়ার সম্মতি পাওয়ার আশায়। হালকা ভুরু কুঁচকে মায়াকে দেখল রহমান সাহেব। মায়াকে অসুস্থ মনে হওয়ায় তিনি প্রশ্ন তুলে জানতে চাইল। কি সমস্যা? মায়া তৎক্ষণাৎ উত্তর আসলো ক্লান্তিতে। স্যার, আমার খারাপ লাগছে, বেশ অসুস্থ ফিল করছে, ক্লাসে মনোযোগী হতে পারছি না, দুর্বলতা কাজ করছে শরীরে। মায়ের অসুস্থতা নিয়ে আর ঘাটালো না রহমান সাহেব। সহজ গলায় সম্মতি দিল মায়াকে যাওয়ার। আচ্ছা যাও। স্যারের পারমিশন পেতেই মায়া বই খাতা গুছিয়ে কাঁধে ব্যাগ জড়িয়ে বেরিয়ে এলো স্যারকে সালাম দিয়ে। জুই তখনও ক্লাসে বসে সন্ধিয়ান দৃষ্টিতে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে। হুট করে মায়ের কি হলো বুঝতে পারল না সে। মায়া অসুস্থ হলে জুইকে কেন বলল না এতক্ষণ? কেন বা মায়া অসুস্থ অবস্থায় জুইকে সঙ্গে না নিয়ে একা চলে গেল? কিন্তু মায়াকে দেখে জুইয়ের মনে হচ্ছে না সে অসুস্থ, দিব্যি হেঁটে চলে যাচ্ছে। এমনকি যাওয়ার পূর্বে জুইকে একটু বলে পর্যন্ত গেল না। কিন্তু কেন? জুই বুঝলো না মায়ের মন খারাপের বিষয়টি। শুধু মায়াকে ক্লাস হতে বেরিয়ে যেতে দেখলো। কোচিং ক্লাস শেষ হতে আরও 1 ঘন্টা বাকি। আপাতত এই 1 ঘন্টা যে বাকি ক্লাসগুলো শেষ করে নিক, তারপর না হয় বাসায় গিয়ে জেনে নেবে মায়ার আজ ক্লাস না করার কারণটি। এমনিতেও মায়ার হাবভাব ভালো না। বড় কিছু হওয়ার আগে বাসায় গিয়ে যেভাবেই হোক আরিফের কানে তুলতে হবে বিষয়টি। ক্লাস পুনরায় কন্টিনিউ হতেই জুই সেদিকে তাকিয়ে মনোযোগী হলো। মায়া ততক্ষণে কোচিং সেন্টারের বিল্ডিং হতে বেরিয়ে রাস্তায় নামলো। এদিকে সেদিকে তাকিয়ে হাঁটা ধরল বাসার রাস্তার দিকে। আজ আর অটোরিকশা কিছু নিল না, কারণ সামনে ওর বিশেষ একটা কাজ আছে। আর এই কাজের জন্যই তো মায়া স্যারকে মিথ্যা বলে ক্লাস মিস দিল। হুম, আসলে মিথ্যা নয়, সত্যিই মায়া অসুস্থ, তবে শারীরিকভাবে নয়, মানসিকভাবে। সেই মানসিক যন্ত্রণার জন্য মায়ার কোনো কিছুতেই মন টিকছে না। মায়া ফুটপাত ধরে হেঁটে হেঁটে রাস্তার মোড়ে আসলো। অনুসন্ধান চোখে এদিক সেদিক তাকালো। আজ দুপুরে তো হৃদয়ের সঙ্গে মায়ের এদিকটায় দেখা হয়েছিল। এখন আসিফদেরও এদিকটায় কোথায় পাওয়া যাওয়ার কথা। মায়া হেঁটে আরও একটু সামনে এগোলো। আশেপাশে হৃদ বা আসিফ কাউকেই দেখল না। যে রেস্টুরেন্টে মায়া দুপুরে বসে হৃদের সঙ্গে কথা বলছিল, সেখানটায়ও হৃদ বা তাদের লোকদের দেখা গেল না। মায়া হতাশায় বুক ভারী হলো। মনে মনেই আরও একবার মায়া নিজেকে শোধালো, এই ভেবে যে তখন মায়ার ওইভাবে হৃদের কথায় রেগে গিয়ে রিয়েক্ট করা উচিত হয়নি। মায়াকে শুরু থেকে জানতো হৃদ খান যে তেরা স্বভাবের। মায়াকেও পছন্দ করে। এমন পছন্দের মানুষকে সাহায্য করতে গিয়ে যে হৃদ খান মায়াকে একটু আধটু অপমান করবে, সেটা মায়ের মাথায় আগেই রাখার দরকার ছিল। তাছাড়া প্রয়োজনটা মায়ার ছিল, হৃদের নয়। তাই ব্যবহার নমনীয়তা মায়ার মাঝে রাখা দরকার ছিল, হৃদ খানের কথায় রেগে না গিয়ে।
ভুল মায়ার হয়েছে, সাহায্য মায়ার দরকার রিদ খানের থেকে। এখন মায়া রিদ খানকে সরি বলে আবারও সুন্দর করে বুঝিয়ে বলবে মায়ের নিখোঁজ স্বামীকে খোঁজা কতটা দরকার। এর জন্যই তো ক্লাস মিস করে হৃদের সঙ্গে দেখা করতে বের হলো সে। মায়া আবারও ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকালো অনুসন্ধানী চোখে। আশেপাশে কাউকে দেখলো না পেয়ে আরও একটু সামনে এগোলো। দৃষ্টি তখনও মায়া এলোমেলো হৃদকে খুঁজতে, কিন্তু হঠাৎই দেখা হলো সিনিয়র ভাই রাকিবের সঙ্গে। মূলত রাকিব রাস্তা পার হয়ে এদিকটায় আসছিল কোচিংয়ে সেন্টার উদ্দেশ্যে, কিন্তু প্রতিমধ্যে মায়াকে দেখায় সে মতো বদলিয়ে কোচিং সেন্টারে না গিয়ে মায়ার পথে এসে দাঁড়ালো। এগিয়ে আসতে আসতে মায়াকে কুশলাদি বিনিময় করে জানতে চাইল। ভালো আছো মায়া? অন্যমনা হয়ে হাঁটছিল মায়া। রাকিবের কণ্ঠস্বর পেয়ে চোখ তুলে তাকাতে দেখলো রাকিবের হাসি হাসি মুখখানা। মায়া অস্বস্তি হলো, তারপরও সৌজন্য বজায় রেখে অল্প হেসে বলল, জি ভাইয়া, ভালো। আপনি? এই তো ভালো। তোমাকে পেয়ে আরো ভালো হয়ে গেলাম। তা এই সময়ে কোচিংয়ের বাইরে কি করছো? তোমার তো ক্লাস চলছে মনে হয়। রাকিবের কথায় হাঁসফাঁস করলো মায়া। লোকটার সরাসরি মায়াকে আজকাল প্রেম নিবেদন করে বেড়ায়, মুখের ভাষায় অত্যন্ত তাই প্রকাশ হয়। মায়া ইতস্ততায় মিয়ে কাঁধের ব্যাগটা টেনে পড়ল। জি ভাইয়া, ক্লাস চলছে। আসলে আমি একটু অসুস্থ ফিল করছিলাম, সেজন্য সার্কেলের বাসায় চলে যাচ্ছি। মায়ার কথা শেষ হতেই উদ্বিগ্নতায় দেখা গেল রাকিবের মাঝে। আগ বাড়িয়ে মায়া কপালে হাত রেখে অসুস্থতা পরখ করতে গেল মায়ার দ্রুততায় পিছু হাঁটে। রাকিব সেদিকে তাকিয়ে একই উদ্বিগ্নতায় বলল, কি হলো মায়া, পিছিয়ে যাচ্ছ কেন? তুমি কি বেশি অসুস্থ? চলো ডাক্তারের কাছে যাই। রাকিবের অযথা কেয়ার দেখানোটা পছন্দ হলো না মায়ার। মায়াকে কেউ অকারণে অযাচিতভাবে সামান্য ছুঁয়ে দেবে সেটা মোটেও পছন্দ না। তারপরও মুখ বাড়িয়ে রাকিবকে কঠিন বাক্য বলল না। এই এলাকার ছেলে, তারপর আরিফের সহপাঠী বন্ধু, আবার মায়ার সিনিয়র, তাই মায়া কিছু বললে এখন ঝামেলা হতে পারে সেই ভেবে কথা বাড়ালো না। শুধু বিরক্তি চেপে রাকিবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু অধৈর্যের রাকিব ফের মায়ার পথ আটকায় দাঁড়িয়ে একই উৎকীর্ণতা দেখিয়ে বলল, কি হলো, কোথায় যাচ্ছ তুমি? চলো আমার সাথে, ডাক্তারের কাছে যাবে। ভয় পেও না, আমি আরিফকে ফোন করে বলে দেব তুমি আমার সাথে আছো। বিরক্তি জেদ্দি গলায় বলল মায়া। ভাইয়া প্লিজ পথ ছাড়ুন, আমার কিছু হয়নি, ভালো আছি আমি। মায়ার কুচকানো চোখ মুখ দেখে রাকিব জানতে চাইল। তুমি কি আমার সাথে অস্বস্তি বোধ করছো মায়া? মায়ার তৎক্ষণাৎ উত্তর, জি। আসসালামু আলাইকুম ভাবি, কোনো সমস্যা? রাকিব কিছু বলার আগে গমগমে গলার স্বর কানে আসলো দুজনের। মায়া রাকিব দুজনেরই হালকা চমকে পেছনে তাকালো। দেখলো সুন্দর দেখতে একটা ছেলে দাঁড়িয়ে। ছেলেটির নাম রাহাত। রাকিব চিনে, রিদ খানের ছেলে পেলে হলো রাহাত। মায়াও চিনে রাহাতকে, তবে নাম জানে না। মায়ার সাথে রোজ সকাল বিকাল করে দেখা হয় রাস্তায়। তখন মায়াকে ভাবি ভাবি ডেকে কুশলাদি জিজ্ঞেস করে। প্রথম প্রথম মায়া ভয় পেলেও একটা সময় বিরক্তি হতো আগ বাড়িয়ে ভাবি ডাকা নিয়ে, কিন্তু এখন আর বিরক্ত হয় না, বরং ভালোই লাগে এত বড় দামড়া দামড়া ছেলেদের কাছে সম্মান পেতে। শুধু এরা নয়, দেখা যায় রাস্তাঘাটে, কলেজে, ক্যান্টিনে, সবখানে ছোট বড় সবাই মায়াকে ভাবি ডেকে সম্বোধন করে। এর জন্যই এখন আর মায়া ওইভাবে রিয়েক্ট করে না, বরং মায়া নিজেকে সেফ ফিল করে। মায়ার মন হয় এই ছেলেগুলোর জন্যই মায়ার আশপাশটা সর্বদা নিরাপদ থাকে। কেউ মায়াকে অহেতুক বিরক্ত করতে পারে না। যদিও বা কেউ মায়াকে ডিস্টার্ব করতে আসে, তাহলে দেখা যায় তারা কিছুক্ষণের মধ্যে রাহাতের মতন একটা না একটা ছেলে হাজির হবে সেখানে, আর মায়াকে ভাবি ভাবি ডেকে সম্মান দিয়ে ওই ছেলেকে সঙ্গে করে নিয়ে লাপাত্তা হয়ে যাবে তক্ষুনি। এতে মায়ার সুবিধাই হয়। এখন আর বাজে কোনো পরিস্থিতির মুখে পড়তে হয় না মায়াকে এসবের জন্য।
এর জন্যই মায়াও নিজেকে সবার জাতির ভাবি বলেই মনে করে। যে জাতির ভাইয়ের জন্য মায়াকে ভাবি ডাকা হোক না কেন, সেই জাতির ভাই তো আর মায়াকে ডিস্টার্ব করছে না। সেজন্যই মায়াকে এই দামড়া দামড়া ছেলে পেলেদের ভাবি ডাকা নিয়ে আপত্তি নেই, বরং ডাকুক, এতে লাভ মায়ারে। এই যেমন এখন মায়াকে সিনিয়র ভাই রাকিবের হাত থেকে বাঁচাতে হাজির হলো এই ছেলে, এতে মায়ার সেই জাতির ভাইকে মনে মনে একটা ধন্যবাদ দিতে মন চাইল। যদি কখনো জাতির ভাইকে সামনে থেকে মায়া পায় তাহলে অবশ্যই ধন্যবাদ একটা দিবে। মায়া রাহাত ছেলেটার মুখের দিকে তাকিয়ে হাসলো, বেশ সৌজন্যতা দেখিয়ে বলল। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপাতত একটু সমস্যা আছে, বলতে পারেন। মায়ার কথায় রাহাত এগিয়ে আসলো। রাকিব চোখ ঘুরিয়ে মায়ের দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। রাহাত ভাবি ডাকছে, মায়া সেইটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে জবাব দিচ্ছে, আবার নিজের সমস্যা কথাও বলতে চাচ্ছে বলে ব্যাপারটা রাকিবের ভালো লাগলো না। সে অসন্তুষ্ট চোখে মায়ের দিকে তাকিয়ে। রাহাত ততক্ষণে মায়ার সামনে দাঁড়িয়ে রাকিবকে সরাসরি দেখে মায়ের দিকে তাকালো। ব্যবহারে নমনীয়তা দেখে সম্মান দিয়ে বলল, জি ভাবি, আমাকে বলুন কি সমস্যা, আমি আপনাকে হেল্প করছি। রাকিবকে আর চোখে এক পলক দেখে মায়া রাহাতের কাছে সরাসরি বলল, আসলে তেমন কিছু না, আমি আশিফ ভাইয়াদের খোঁজ করছিলাম, আশেপাশে কোথাও দেখছি না তো, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। আসলে আমার হৃদ ভাইয়ার সাথে একটা জরুরি কাজ ছিল, এখন ওনাকে কোথায় পাওয়া যায় বলতে পারবেন? সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রাকিব মায়ার কথার পৃষ্ঠে প্রশ্ন করে জানতে চাইল। তোমার হৃদ ভাইয়ের সাথে কি কাজ? রাকিবের কথায় মায়া বিরক্তি নিয়ে কিছু বলবে তার আগেই ঝটপট উত্তর করলো। রাহাত বলল, ভাবি, ভাই তো আমাদের সামনেই আছে। এই যে কালো থাই গ্লাসটা দেখছেন, এর পেছনে ভাই বসে আছে। এটা হৃদ ভাইয়ের বাবার অফিস। এখন ভাই এখানেই আছে। কালো গ্লাস হওয়ায় আপনি দেখতে পাচ্ছেন না, তবে আমাদের ভাই সরাসরি দেখতে পাচ্ছে গ্লাসের ওপাশ থেকে। আপনি ভিতরে যান, ভাইকে সেখানে পাবেন। বিষণ্ণয়ে মায়া ঘাড় ঘুরিয়ে তাকালো কয়েক কদম দূরে রাস্তার পাশে বড় থাই গ্লাসের উপর। সূর্যের আলোয় ভেতরকার মানুষজন দেখা যাচ্ছে না, তবে ভেতরে বসে থাকা মানুষগুলো যে অনায়াসে মায়াদের দেখা যাচ্ছে সেটা বেশ বুঝতে পারল মায়া। হঠাৎ মায়ার ধ্যান ভাঙল রাহাতের পরবর্তী কথায়। রাহাত এগিয়ে এসে রাকিবের এক বাহু চাপটে জড়িয়ে ধরতে ধরতে বলল, আরে রাকিব ভাই, তোমার সাথে আমার অনেক দিন ধরে গল্প হয় না, তুমি আমার সাথে চলো, আজ আড্ডা দিব। এখানে দাঁড়িয়ে কি করবে, চলো চলো। রাহাত কথাগুলো বলতে বলতে রাকিবের হাত টেনে টুনে জোরপূর্বক নিয়ে গেল নিজের সাথে। রাকিব তখনও মায়ের দিকে তাকিয়ে বলছে নিজের খেয়াল রাখতে। মায়া রাহাত চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো। চাপা শ্বাস ছেড়ে কাঁধের ব্যাগটা আরও একটু টেনে ফুটপাত ছেড়ে কয়েক কদম এগিয়ে দাঁড়ালো থাই গ্লাসের দরজার সামনে। মায়ার টোকা দেওয়ার আগেই ভেতর থেকে আসিফ দরজা খুলে 32 পার্টি দাঁত বেরিয়ে হাসলো। মায়া আসিফের হাসি হাসি মুখখানার দিকে তাকিয়ে পড়ল। ভাইয়া, আপনাদের সাথে কথা ছিল, হৃদ ভাইয়া কি ভেতরে আছে? জি আপু, আসুন। আসিফ দরজা ছেড়ে দাঁড়াতেই মায়া পাশ কাটিয়ে ভেতরে ঢুকতেই মুখোমুখি হলো হৃদের তীক্ষ্ণ প্রখর রোদে দৃষ্টির সঙ্গে। এমনি একঘেয়েমি কটমটে চোখে তাকিয়ে মায়ের দিকে। মায়া হৃদের শক্ত দৃষ্টিতে থতমত খেয়ে বসলো। ভাবলো অসময়ে চলে আসায় হয়তো হৃদ রেগে গেছে, কিন্তু মায়ের কথা বলাটা জরুরি ভেবে নিজেকে সাহস দিল। কয়েক কদম হেঁটে হৃদের টেবিলের সামনে দাঁড়াতে দাঁড়াতে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। হৃদ উত্তর করল না, বরং দৃষ্টিতে আরও তীক্ষ্ণতা তেজ বাড়ালো মায়ার। মুখটা কেমন শক্ত চোয়ালে দেখালো হৃদের। মায়া বুঝলো হৃদ হুটহাট রেগে যাচ্ছে কেন। মায়ার অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে নাকি অন্য কোনো কারণ, হয়তো মায়ের অসময়ে উপস্থিতির জন্য বিরক্ত।
দুপুরে দিকে তো রিত মায়াকে অপমান করেছিল, আর তাতে মায়া রেগে মেগে পাল্টা জবাব দিয়েছিল। আর রিত খানের সাহায্য চাইবে না বলে কড়া কথাও শুনেছিল। এখন আবার মায়াকে রিত খানের দুয়ারে আসতে দেখি হয়তো মায়ার ওপর রেগে যাচ্ছে। মায়া হৃদের রাগ শান্ত করতে চায় বলে হাঁসফাঁস করে মিনমিনে গলায় বলল, আম সরি ভাইয়া, আসলে আমার তখন আপনার সাথে ওরকম রেগে যাওয়া উচিত হয়নি। আমার ভুল হয়েছে, এজন্য আমি আবারও সরি। আমাকে ক্ষমা করে দিয়েন ভাইয়া। মায়ের কথার মাঝে শোনা গেল হৃদের শক্ত তেজি গলার স্বর। আসিফ, বাইরে যা। জি ভাই। মায়া চমকে পেছনে তাকাতেই দেখল আসিফ ততক্ষণে দরজার বাহিরে চলে গেছে এবং থাই গ্লাসটা টেনে বাহির থেকে বন্ধ করে দিচ্ছে। মায়া ঘাবড়ে সামনে হৃদের দিকে তাকালো। হৃদ তখনও মায়ার দিকে একইভাবে তাকিয়ে। মায়ার তাকানোতে চোখাচোখি হলো দুজনের। মায়ের দৃষ্টি নত করলো ভয়াত্মক মুখে আর চোখে আশেপাশে তাকালো। বিশাল অফিস কক্ষ জুড়ে মায়া আর হৃদ ছাড়া অন্য কেউই নেই। মায়া হঠাৎ অজানা ভয়ে গলা শুকিয়ে এলো। একা একটা মেয়ে হয়ে একটা ছেলের সঙ্গে এভাবে দেখা করতে চলে আসাটা মায়ার ঠিক হয়নি ভেবে আরও ভয়াত্মক হলো। এখন চলে যাওয়াটা মায়ার ঠিক হবে কিনা তাও ভাবলো। যদি হৃদের মতিগতি মায়ার নিকট ভালো না ঠেকে তাহলে টেবিলের উপর কাচের গ্লাস দিয়ে হৃদের মাথা ফাটাবে বলে মনে মনে ঠিক করে নিল। ভয়াত্মক ভাবুক মায়ার ধ্যান ভেঙে শোনা গেল হৃদের স্বর। আমার রুচিতে পচে ধরেন যে আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবো। অহেতু ভয় পাওয়া বন্ধ করেন। হৃদ খানের টেস্ট এত নিচু নয় যে আপনার মতো মেয়ের প্রতি রুচি দেখাবে, যার স্বামী থাকা সত্ত্বেও রাস্তায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে বেড়ায় এমন একাধিক পুরুষে আসক্ত নারীরা আর যাই হোক এই হৃদ খানের রুচিতে আসক্ত হতে পারে না। হৃদের কথার অপমানে মায়ার গায়ে কাঁটা দিয়ে ওঠে রাগে। মায়া একাধিক পুরুষে আসক্ত নারী এমন অপমানজনক কথা মায়াকে ওর জীবনেও কেউ বলেনি। ঘৃণায় মায়ার শরীর জ্বলে উঠল। এত সময় ধরে হৃদ খানকে নিয়ে মনের ভিতরকার অজানা ভয়টা যেন মুহূর্তে কেটে গিয়ে তীব্র রাগ ভর করলো মায়ার শরীরে। কিন্তু তারপরও বোকামি করলো না, আর না দুপুরের মতন রেগেমেগে আগুন হয়ে হৃদকে অযাচিত কিছু বলতে চাইল না, যেটা মায়ার জন্য এই মুহূর্তে ভালো হবে না বলে মনে করলো। কারণ মায়ার হৃদের থেকে সাহায্য চাই, তাই ব্যবহারের নমনীয়তা মায়ের দরকার। হৃদ খান তো তার তেরা স্বভাব দেখাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু মায়াকে আপাতত নিজের আত্মসম্মান সাইডে রেখে হৃদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতে হবে। তবে একবার যদি মায়ার নিজের নিখোঁজ স্বামীর খোঁজ পেয়ে যায় হৃদ থেকে, তাহলে এই জীবনেও আর সে হৃদ খানের দ্বার সে দাঁড়বে না। তখন হৃদ খান তার রাস্তায় আর মায়া ওর রাস্তায়, নিজের রাস্তায়। মায়া নিজের রাগ চেপে স্বাভাবিকভাবেই হৃদের শক্ত হয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে এগিয়ে এসে ধূপ করে হৃদের মুখোমুখি টেবিলের চেয়ারটা টেনে বসলো। কাঁধের ব্যাগটা টেবিলের উপর রাখতে রাখতে হৃদের কথার পৃষ্ঠে সৌজন্যের হাসি বজায় রেখে বলল, কি যে বলেন না নেতা সাহেব, কোথায় আপনি আর কোথায় আমি। আপনি হলেন একজন অসাধারণ টাকা পয়সাওয়ালা বড় লোক মানুষ, আর আমি হলাম অতি সাধারণ একজন দরিদ্র পরিবারের মেয়ে। আপনার রুচিতে আমাকে পড়লে হবে বলুন? আপনার সাথে আমার যাই আমার লেভেলের কোনো মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ কোনো যুবককে। আমার ধারণা সেই টাইপের কাউকে ধরবো, তারপর আপনার উপর ইন্টারেস্টে আসার মতো স্পর্ধা দেখাবো না। আচ্ছা, যাই হোক, আপনাকে একটু জ্বালাতে চলে আসলাম। যদিও আমার উপস্থিতিতে আপনি বিরক্ত বোধ করেছেন, তারপরে এই মুহূর্তে আপনাকে ছাড়া আমি দ্বিতীয় কোনো অপশান খুঁজে পাচ্ছি না বলেই বাধ্য হয়ে চলে আসলাম। আসলে আপনার কাছে আমার গোপনীয়তা বিষয়টা ইতিমধ্যে প্রকাশ পেয়ে গিয়েছে, যেটা আপনি ছাড়া আমার পরিবারের বড়রা আর কেউ জানে না। সেজন্য আপনাকে ছাড়া এই মুহূর্তে আমি দ্বিতীয় কোনো পথ দেখছি না যে আমাকে আমার নিখোঁজ স্বামী খুঁজে দিতে পারবে। আপনার তো অনেক ক্ষমতা, অনেক দাপট, আপনি চাইলে আমার সমস্যাটা সহজেই সমাধান করতে পারেন। আসলে আমার এত তাড়ার কারণ হলো ওই যে তখন আপনি যে থাই ক্লাসটা দিয়ে রাস্তায় আমার সাথে একটা ছেলেকে দেখেছিলেন না, ওনার নাম রাকিব, আমার বয়ফ্রেন্ড। লোকটা আমাকে প্রচুর ভালোবাসে, বিয়েও করতে চায়, কিন্তু আমি করতে পারছি না। আসলে আমি আটকে আছি আমার অনাকাঙ্ক্ষিত বিয়েটার জন্য। স্বামীকে চিনি না,
তাই তাকে ডিভোর্সও দিতে পারছি না। আর মেয়েদের তালাক না হলে তো দ্বিতীয় বিয়ে করা যায় না, সেটা তো আপনি জানেন ভাইয়া। তাই প্লিজ আমার দুপুরের কথাগুলো আপনি মনে রাখবেন না। ছোট বোন বা বিআইন হিসাবে মাফ করে দিয়েন, আমাকে একটু সাহায্য করুন প্লিজ। আমার ওই লোকটার, মানে আমার যার সাথে বিয়ে হয়েছে তাকে খুঁজে পাওয়া খুবই দরকার। প্লিজ ভাইয়া, আপনি আমার প্রয়োজনটা বুঝে লোকটাকে খুঁজে দিয়েন। মায়ের কথাগুলো শেষ করতে করতে টেবিলের উপর থাকা পানির গ্লাসটা হাতে নিয়ে এক চুমুকে সবটা শেষ করে আওয়াজ তোলে টেবিলে রেখে ফের তাকালো হৃদের দিকে। মুহূর্তে চোখাচোখি হলো হৃদের শীতল দৃষ্টি জোড়ার সাথে। এতক্ষণে শক্ত রাগী চোয়ালটা আর নেই হৃদের। কেমন ঠান্ডা আর শীতল দৃষ্টি মেলে তাকিয়ে মায়ার দিকে। মায়ার হৃদের হুটহাট মুড পরিবর্তন হওয়ার কারণটা বুঝলো না। লোকটা এই রেগে যায় তো এই শীতল। হৃদ হঠাৎ রেগে গেলে যাও বোঝা যায়। এখন তাণ্ডব হবে, কিন্তু একদম শীতল হয়ে গেলে আরও ভয় লাগে। তখন মায়ের মনে হয় ঠান্ডা মাথায় হৃদ খান আরও ভয়ানক। এবার আল্লাহ জানে এই লোক মায়ের সাথে আবার উল্টাপাল্টা কিছু করে না বসে। ভালো ভালো মায়ার ঝামেলাটা মিটে গেলেই কেটে পড়বে সে। এই হৃদ খানকে চিনে বলে জীবনে দাবিও করবে না। মুখোমুখি হওয়ার তো দূর। এমনই স্বামী খোঁজে দিশেহারা হয়ে মায়া কতগুলো মিথ্যা কথা বলল রাকিব ভাইকে জড়িয়ে। এবার যদি হৃদ খান মায়ের মিথ্যা তারা দেওয়াটা বুঝে অন্তত ওর নিখোঁজ স্বামীর খোঁজটা এনে দেয়, তাহলে মায়া আর সামনে পড়তে চাইবে না এই হৃদের। প্রতিবারই হৃদ খানের অপমান ভীষণ গায়ে লাগে মায়ার। তাছাড়া মায়ার এতদিনে এতটা বুঝতে পারে না হৃদ খানের মতো লোক কেন শুধু শুধু মায়ার পেছনে পড়ে মায়াকে অকারণে অপমান করে বেড়ায়। কি এমন শত্রুতা হৃদ খানের সাথে মায়ার, যার জন্য এমন করে? কই জুই, শ্রেয়া বা অন্য কোনো মেয়েদের সাথে তো মায়া হৃদ খানকে কথা বলতেও দেখে না। এমনকি মায়ার বোন জুই পাশাপাশি হৃদের আত্মীয়ও হয়। কই জুইয়ের সাথে আজ পর্যন্ত হৃদ খানকে দেখলো না মুখ খুলে একটা কথা বলতে। সেখানে শুধু মায়ের সাথে কথাও বলে আবার অপমানিত করে। আজব জানে মারা পড়বেন মনে হয়। ভাবুক মায়া। ধ্যান ভাঙলো হৃদের নীরট খাপছাড়া কথায়। চমকে উঠে তড়াক করে তাকালো হৃদ শান্ত মুখটার দিকে। কে জানে মারা পড়বে বিষয়টি বোধগম্য না হওয়া মায়া হৃদকে প্রশ্ন করলো তখনই। কে মারা পড়বে? আপনার বয়ফ্রেন্ড। মানে কেন? হৃদ মায়ার উত্তেজনার বাক্যে উত্তর করল না। অযাচিত কথা বলে মাথাটা আর গরম বানাতে চাচ্ছে না হৃদ। তার যা করার সে এমনি করে নেবে। এই মহিলাকে বলে আর লাভ নেই। বয়ফ্রেন্ড জুটিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রেম করাটা না হয় সে পরে দেখে নেবে। আপাতত এই মহিলাকে একা পেয়ে এই মুহূর্তে হাতছাড়া করবে না হৃদ। সুযোগের সদয় ব্যবহার সেও করবে। কাল রাত অবধি হৃদের মনে হয়েছিল বউ তার প্রেমে দিশেহারা হয়ে তাকে খুঁজছে, কিন্তু আজ দুপুর থেকে হৃদের মনে হচ্ছে বিষয়টা উল্টো। তার ধারণা হয়তো ভুল ছিল। বউ তাকে ভালোবেসে খুঁজছে না, বরং ডিভোর্সের আশায় তাকে চায়। আবার বলছে বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। এই বিষয়টা যে হৃদের কোথায় গিয়ে আঘাত করছে সেটা কাকে বোঝাবে হৃদ? হৃদ মায়ার মতিগতি বুঝতে চেয়ে আরও শক্ত হলো না, বরং শান্ত আর গম্ভীর থাকলো। হুট করে বসার চেয়ারে গা এলিয়ে টেবিলের উপর থাকা ছোট্ট কিউট বলটা হাতে নিয়ে খেতে খেতে প্রসঙ্গ পাল্টে মায়ের উদ্দেশ্যে বলল, আপনার স্বামীর খোঁজ দিলে আমার লাভ, আমি কি পাবো? হৃদের নির্দ্বিধায় আবদারে থতমত খেয়ে গেল মায়া। খানিকটা লজ্জাও পেল। আসলেই তো হৃদ খান কি আর মায়াকে এমনি এমনি ফ্রিতে কাজ করে দিবে? অবশ্যই কাজের বিনিময় লাগবে। তাহলে মায়া কেন এতক্ষণ যাবৎ টাকা পয়সার কথা ভাবেনি? কেন মায়ার মাথায় আসেনি দুনিয়াতে ফ্রিতে কোনো কিছুই হয় না টাকা ছাড়া? ভাবলেও বা কি মায়ার কাছে তো টাকা পয়সা নেই। হৃদ যদি মায়াকে সাহায্য করতে চেয়ে মোটা অঙ্কের টাকা চায়, তাহলে মায়া কি করে দিবে? কিভাবে জোগাড় করবে এতগুলো টাকা? আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, তবে আপনি আমাকে বলুন কত দিতে হবে আপনাকে, আমি টাকা জোগাড় করে দিব দ্রুত। বাকির কাজ ফাঁকি। বাকি শব্দটা আমার ডিকশনারিতে নেই। যা দেওয়ার নগদে দিবেন, তারপর কাজ হবে।
মায়া বেশ অসহায় বোধ করলো, টাকা না থাকায় সাথে বেশ অপমানিত হলো। কত টাকা চায় হৃদের সেটাও মায়া বুঝতে পারছে না, তবে হৃদের মতিগতি বলছে সে অনেক টাকা চাইবে মায়ের কাছ থেকে। মায়া এত টাকা জোগাড় করবে কোথা থেকে? কত চাই আপনার? আমার তো অনেক কিছু চাই, আপনি কত দিতে পারবেন সেটা বলেন। আপনি বলুন। 2 লাখ। মায়া চমকে চোখ বড় বড় করে হৃদের দিকে তাকালো। এত টাকা মায়াকে বিক্রি করলেও পাওয়া যাবে না। সামান্য একটা লোকের তথ্যের জন্য 2 লাখ টাকা চাইছে এই লোক। আল্লাহ! মায়া এতক্ষণ বুঝতে পারছে এসব নেতা ফেতারা শুধু মায়ার মতন অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে টাকা উসুল করে টাকার পাহাড় বানাচ্ছে, আর কিছু না। সামান্য একটা মানুষের তথ্যের জন্য কেউ এত টাকা চায়? এত টাকা আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না। আমি কিনবো, আপনার হবেন, বিক্রি করবেন আমার কাছে। হৃদের আপত্তিকর কথায় মায়া থতমত খেয়ে বসে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে হাঁসফাঁস করে মায়া ফের আপত্তি জানিয়ে মিনমিনে বলল, আমার কাছে এত টাকা নেই, আপনি কমিয়ে বলুন। কমানো যাবে না। 2 লাখ, 2 লাখই লাগবে আমার। তবে আপনাকে একটা পরামর্শ দেই, 2টা কিডনি দিয়ে কি করবেন? স্বামীর জন্য একটা কিডনি আমাকে দিয়ে দেন, আমি সেটা বিক্রি করেই আমার 2 লাখ টাকাও আসবে, সাথে আপনি আপনার নিখোঁজ স্বামীর তথ্যও পেয়ে যাবেন। কি বিক্রি করবেন? স্বামীর জন্য নিজের একটা কিডনি। হৃদের কথায় ভাবুক হলো মায়া। কথাগুলো বেশ যুক্তিসঙ্গত মনে হলো মায়ের কাছে। মায়া আসলেই 2টা কিডনি দিয়ে কী করবে? একটা কিডনি বিক্রি করে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। তাছাড়া একটা কিডনি দিয়েও তো মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে, সেক্ষেত্রে মায়াও বাঁচবে। কিন্তু কথা হলো, একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে কতদিন সেটাও তো মায়া জানে না। মায়ের আগে সেটা জানতে হবে, তারপর বাকি সব কিছু। মায়া বেশ ভাবুক হয়ে প্রশ্ন করলো হৃদকে। আচ্ছা, একটা কিডনি দিয়ে মানুষ বেঁচে থাকে কতদিন? মায়াকে নিজের কথার চালে ফাঁসাতে পেরে মৃদ বাঁকা হাসল। তীক্ষ্ণ চোখ ঘুরালো মায়ের ভাবুক চেহারার দিকে। দীর্ঘ সময়ে নিয়ে হাতের মুঠোয় চেপে রাখা কিউব বলটা এবার টেবিলের উপর রাখলো, আর তাতে ছোট্ট শব্দ হলো। কিউবটা টেবিলের উপর রাউন্ড তুলে হৃদ মায়াকে বলল, এই ধরেন, অত্যাধিক বছর বাঁচবেন। যেখানে 60 বছর বাঁচতেন সেখানে এক কিডনি দিয়ে 30 বছর বাঁচবেন। তবে 30 বছরের কিন্তু কম না, হ্যাঁ অনেক দিন কিন্তু। তাই স্বামীর জন্য একটা কিডনি বিক্রি করা যায়, কি বলেন? হৃদের কথায় তৎক্ষণাৎ মত বদলালো মায়া। আপত্তি করে বলল, উহুম, তাহলে কিডনি দেওয়া যাবে না, কিডনি প্ল্যানিং ক্যান্সেল। অন্য কিছু বলেন। কেন, মত বদল করলেন নাকি? এখন আর স্বামী লাগবে না? স্বামীকে অবশ্যই চাই, তবে নিজের জীবনের বিনিময় নয়। আমার সংসার পরনারী চায় না। দেখা গেল তাকে খুঁজতে গিয়ে একটা কিডনি আমার চলে গেল, বাকি একটা কিডনি নিয়ে স্বামী চলে গেল। বাকি এক কিডনি নিয়ে স্বামীর সাথে 30 বছর সংসার করার পর আমি মারা গেলে সে বাকি 30 বছর পর পার করার জন্য ধেই ধেই করে আরেকটা বিয়ে করে নেবে। আমি যে তার জন্য জীবনটা দিলাম সেটা দেখবে না। সব পুরুষ মানুষ একই হয়, এই বুড়ো বয়সেও কোরার ডাক দেয়। তার জন্য স্বামীদের বিশ্বাস করতে নেই, আমিও করব না। সেজন্য অল্পতে আমাকে মরলে চলবে না, আমি মরলে আমার জায়গায় তার জীবনে ঠিক আর একজনের জায়গা হবে। আমি তাকে খুঁজতে গিয়ে নিজের আয়ু কমালাম সেটা আর সে দেখবে না, বরং সে দেখবে তার নতুন বউ, বরং আমাকে ভুলে দিব্যি সে সংসার করবে। আর সমাজ দেখানো অজুহাত দিবে আমার ইসলামের শরীয়তে 4টা বিয়ে বিধান আছে বলে, সেজন্য তার বউ নেই বলে সে আরেকটা বিয়ে করেছে। আমি জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেনি এমনটা বললে আলগা প্রীত দেখাতে পারে, সেজন্য কিডনি প্ল্যানিং ক্যান্সেল। এর চেয়ে ভালো আমি বরং 2টা কিডনি নিয়ে জীবিত থেকে স্বামীর উপর নজর রাখি, মরে গেলে তো সব শেষ। মায়ের লম্বা চওড়া কথা হৃদ হতবম্ব হয়ে গেল। সে কখনো ভাবেনি মায়া এতটা গভীরে ভাববে। দুজনের পরিচয় এখনো হয়নি, অথচ না দেখেই হৃদকে সন্দেহের তালিকায় ফেলে দিল তার বউ। তাছাড়া এই মেয়ের কথা স্পষ্ট, সে স্বামীর সংসার করতে চায়। হৃদ বাজিয়ে দেখবে একটু। সংসার করতে চাও? অন্যমনস্ক হওয়া হৃদের কথায় প্রথমবারই বুঝল না মায়া। জি। সংসার করতে চাও স্বামীর সাথে?
মায়া হাঁসফাঁস করে দৃষ্টি করলো হৃদের থেকে। হৃদ মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বুঝলো মায়া হৃদকে উত্তরটা দিতে সংকোচ বোধ করছে। সেই জন্যই হৃদ মায়াকে অভয় দিয়ে বলল, নির্ভয়ে বলেন, আমি কাউকে বলবো না। হুম। মায়া ছোট্ট সম্মতিতে হৃদ ভেতরে কাঁপল। সেই কম্পন শক্তপোক্ত হাতেও দেখা গেল। তার তোপে হাতের মুঠোয় থাকা বলটা বেখেয়ালি ছুটে ফ্লোরে পড়ল শব্দ করে। হঠাৎ শব্দে কেঁপে উঠল মায়া। বলটা ঘোরাতে ঘোরাতে কক্ষের একপাশে গিয়ে ঠেকল। মায়া সেদিকে এক পলক তাকিয়ে হৃদের দিকে তাকাতেই চোখাচোখি হলো হৃদের ঘোলাটে অদ্ভুত দৃষ্টির সাথে। মায়ার শরীর কাটা দিল হৃদের অদ্ভুত দৃষ্টিতে চোখাচোখি হতে। মায়া দৃষ্টি নত করলো। হৃদ সেইভাবে জিজ্ঞেস করলো, আপনি যে বললেন আপনার স্বামী পূর্ব বিবাহিত, উনি মিথ্যে বলেছেন আমায়। ওনার কোনো বউ নেই। কি করে বুঝলেন? আমার বিশ্বাস সে বিবাহিত না। আপনার বিশ্বাস মিথ্যাও তো হতে পারে। হবে না। এতটা কনফিডেন্স? না, আত্মবিশ্বাস। যদি লোকটা খারাপ হয় তো? খারাপ হবে ভেবেই গ্রহণ করেছি তাকে। হৃদ আর কিচ্ছু বলতে পারলো না। তার বুক কাঁপছে, প্রচণ্ড কাঁপছে। হয়তো না চাইতেও অনেক কিছু জেনে গেছে তাই। মায়ার ওপর অনেকক্ষণ দৃষ্টি মেলে চেয়ে থাকলেও একইভাবে তারপর হুট করে বলল, তাহলে এক কাজ করেন, আপনার জায়গায় আপনার স্বামীর একটা কিডনি দিয়ে ডিল ডান করি, কি বলেন? তাকে খুঁজে পেলে তার একটা কিডনি না হয় আমি রেখে দিব, এবং সে 30 বছর পর মারা গেলে তখন না হয় আপনি আমাকে বিয়ে করে নিলেন, কি বলেন? এতক্ষণ যাবৎ হৃদের সহজ ভাষায় মায়াও নরম হয়ে ছিল, কিন্তু হঠাৎ হৃদকে আগের ভঙ্গিতে ফেরত দেখে মায়া হতাশ হয়, সেই সাথে বিরক্ত। আশ্চর্য, মায়ের স্বামী মরলে এই লোককে কেন বিয়ে করতে চাপে? এই লোক আসল কোথায় থেকে আবার? আপনাকে কেন বিয়ে করব? তো কি করবেন? পরকীয়া চালাবেন আমার সাথে? বাজে কথা কেন বলছেন? পরকীয়া কেন করব? আপনার স্বামীর প্রতি দরদ দেখে আমার আপনার প্রতি একটু একটু ইন্টারেস্ট জাগছে। আপনাকে বিয়ে করা তো সম্ভব না, তবে পরকীয়া চালাতে সমস্যা নেই। ঘরে আপনার জামাই থাকবে, সেই ঘরে আমারও বউ থাকবে। রাতে জামাইকে সময় দিবেন আর দিনে আমাকে। পরকীয়া সম্পর্কগুলো তো এমনই হয় নাকি? তারপর আপনার স্বামী যখন মারা যাবে তখন একবারে না হয় আমাকে বিয়ে করবেন। কি করবেন বিয়ে আমাকে? অসম্ভব। মায়ার নাক মুখ ছিটকে বলা কথাটা রীতে হাসলো। মায়াকে উদ্দেশ্য করে ফুরফুরে মেজাজে বলল, কি জানি অসম্ভব কিনা, তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনার ইজ্জত আমার ইজ্জত, আমার ইজ্জত আপনার ইজ্জত, টাইম সম্পর্ক আছে। তাই আমাকে বেশি ভাই ভাই না ডেকে পরকীয়া স্বামীও ডাকতে পারেন, আমি মাইন্ড করব না। হৃদের অসভ্য কথায় মায়া আর বসে থাকতে পারল না। ঠাস করে উঠে কিছু না বলে চলে যেতে নিয়ে পেছনে ডেকে হৃদ ফের বলল, রাগ দেখালে তো হবে না ম্যাডাম, কাল সকালে আপনাকে আবারও হাজিরা দিতে হবে এখানে। যদি স্বামী খুঁজতে চান তো তবে একা আসবেন অবশ্যই। সকাল 6:33, সাদাসিধা কলেজ ড্রেসে সকাল সকাল রাস্তার মোড়ে দাঁড়িয়ে মায়া। বসন্তের হালকা উষ্ণ কুয়াশার আবির্ভাব কাটিয়ে পূর্ব আকাশে সূর্যের লাল ছটায় আলোয় আলোকিত পরিবেশ। চট্টগ্রাম মুরাদপুর আবাসিক এলাকা হওয়ায় সকালে পরিবেশটা বেশ শান্ত থাকে। এখানকার কোনো রূপ যান্ত্রিক বা মানুষের কোলাহল তেমন থাকে না। সাত সকালে ব্যস্ততা দেখা যায় একটু বেলা গড়ালে। যান্ত্রিক পথযাত্রীদের সঙ্গে ছাত্র ছাত্রীদের যাতায়াত দেখা যায় 8টার মধ্যে। মায়া বাসা থেকে বের হয়েছিল আরও ভোরে, বলতে গেলে 6টার দিকে। বাসা থেকে এই পুরো রাস্তা হেঁটে আসতে মায়ের 15 মিনিট লাগলো। বাকি 17 মিনিট ধরে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। মায়া হাতে ফাইলটা চেপে আশেপাশে তাকালো স্বচ্ছ চোখে। রাস্তার দুপাশে দোকানপাটগুলো অনেক আগেই খুলে বসে আছে দোকানদাররা। সকালের বেচা কেনা চলছে সেখানে। রাস্তায় যান্ত্রিক গাড়ির চলাচলও ভালোই দেখা যাচ্ছে। এমন মধ্যে মায়া পশ্চিম পাশের রাস্তাটা ধরে ফুটপাতের কিনারে দাঁড়িয়ে ঠিক হৃদের বাবার অফিসের বিল্ডিংয়ের নিচে। কাল মায়া এই অফিসটার হৃদের সঙ্গে দেখা করেছিল, আর আজ সেখানটায় দাঁড়িয়ে আছে মায়া। গোটা 17 মিনিট পার হয়ে 18 মিনিট ঠেকলো ওর অপেক্ষার প্রহর। হৃদ কাল মায়াকে সকাল সকাল আসতে বলেছিল, কিন্তু কখন বলেছিল সেই সময়টা দেয়নি।
সেজন্য মায়া সারা রাত ছটফটে রাতের ঘুম হারাম করে কাক ডাকা ভোরে উঠেই কলেজের জন্য একেবারে রেডি হয়ে চলে এসেছে এখানে। হৃদের সঙ্গে কথাবার্তা শেষ করে আবার সোজা কলেজে চলে যাবে এমনটাই মনস্থির করা। আজ মায়ার শেষ পরীক্ষা। প্রযুক্তি পরীক্ষাটা দিলেই এই যাত্রায় শেষ হবে। বিগত 2 দিন ধরে মায়ার পরীক্ষাগুলো খারাপ যাচ্ছে নিখোঁজ স্বামীর চিন্তায়। আজ স্বামীর খোঁজটা নিয়েই পরীক্ষাটা ভালো দিবে মায়া। এত এত চিন্তার মাঝে মায়া জুইকে ঘুমন্ত অবস্থায় রেখে বেরিয়েছে বাসা থেকে। আরিফও ঘুমেই ছিল। দুজনের কাউকে বলে আসেনি মায়া। এখন মায়াকে ওরা সকাল সকাল খুঁজলে কি হবে কি জানে। মায়াকে খুঁজে না পেলে নিশ্চয়ই টেনশন করবে, কিন্তু মায়া কাউকে বলে আসতে পারেনি। যদি বলে বের হতো চাইতো তাহলে জুই হাজারটা প্রশ্ন করতো মায়াকে, যার একটা উত্তরও আপাতত মায়ের কাছে নেই। আবার জুইয়ের সামনে মিথ্যা বলেও মায়ার পার পায় না। জুই চট করে ধরে ফেলে মায়ের মিথ্যাটা। সেজন্য মায়া ইচ্ছা করেই জুইকে কিছু না বলে জানিয়ে বেরিয়েছে বাসা থেকে। তবে কলেজে গিয়ে না হয় জুইকে কিছু একটা বলে বুঝিয়ে বলবে। আপাতত মায়া না হয় চুপিসারে নিজের কাজটা শেষ করুক, তারপর না হয় জুই বকা দিলেও শুনে নিবেও, কিন্তু তারপরও কাজটা হোক। তাছাড়া মায়া ওদের বিল্ডিংয়ের পাহারাদার চাচাকে বলে এসেছে সে শ্রেয়াদের বাসায় যাচ্ছে। সেখান থেকে সোজা কলেজে চলে যাবে এমনটাই আরিফ বা জুইকে বলতে যদি তারা মায়ার খোঁজে আসে তো। মায়া মনে খানিকটা ভয় কাজ করলো নিজের। দুঃসাহসিকতা নিয়ে আশেপাশে তাকালো, মিয়ে আবারও তাকালো। রাস্তার পথচারী অনেকেই মায়ের দিকে তাকাচ্ছে। হয়তো মায়া এই অসময়ে কলেজের ড্রেসে রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য পথযাত্রীদের দৃষ্টির ভিড়ে সে। মায়া হাঁসফাঁস করলো, চোখ ঘুরিয়ে আশেপাশে পরিচিত কাউকে দেখতে পায় কিনা তাই খুঁজলো। যার কাছ থেকে হৃদ বা আসিফের খোঁজ করবে এমন কাউকে খুঁজলো। মায়া মনে হলো সে বোকামি করে ফেলেছে। ভেতরকার অস্থিরতা চেপে রাখতে না পেরে এত সকাল সকাল চলে আসতো। মায়া ভাবলো সে কি করবে, চলে যাবে নাকি আরও কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। চলে গেলে তো আর বের হতে পারবে না একেবারে কলেজের টাইম ছাড়া। তখন তো জুই আরিফ ওরা দুজন মায়ের পাশে থাকবে। তখন আর হৃদ খানের সঙ্গে মায়ের আলাদা দেখা হবে না, আর না ওর নিখোঁজ স্বামীর তথ্য নিতে পারবে। মায়া ভাবলো আপাতত যাই হোক না কেন সে দাঁড়িয়ে থাকবে, যাবে না কোথাও। এবার মায়াকে এত বাজে দেখায় তো দেখাক, অন্তত আসিফের সঙ্গে দেখা না করে যাবে না ও। মায়ার অযাচিত সময় আরও 5 মিনিট কাটালো দাঁড়িয়ে থেকে। তারপর হুট করে একই বিল্ডিং থেকে তাড়াহুড়ায় নামলো আসিফ। ফর্মাল গেট আপে সে, কানে ফোন চেপে হয়তো জরুরি আলাপ সারছে সে। তবে সিঁড়ির গোড়ায় আসতেই পাহারাদার একজন লোক বিল্ডিংয়ের গেট টেনে ধরতেই আসিফকে বের হতে দেখলো মায়া। মূলত গেটের শব্দেই পেছনে ঘুরেছিল মায়া, যার জন্য আসিফের দৃষ্টি পড়ল এই দিকটায়। সকাল সকাল মায়াকে বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আসিফ দ্রুত কল কেটে এগোলো সেদিকে। কয়েক কদমের দূরত্বে গুছিয়ে মায়াকে ডেকে বলল, আরে ভাবি, আপনি এইখানে কি করছেন, তাও এত সকালে? আসিফকে দেখে মায়ার চোখ মুখ উজ্জ্বল হলো খুশিতে, কিন্তু আসিফের মুখে ভাবি ডাক শুনলো এমনটা মনে হলো মায়ার। প্রথমে অন্যমনস্ক হওয়ায় মায়া ভাবি শব্দটা তেমন লক্ষ্য হয়নি, আবার হয়তো করেছে, কিন্তু আসিফের মতন একজন লোক মায়াকে হুটহাট করে অবুঝের মতন ভাবি ডাকবে এমনটা শোভা পায় না থাকে। আসিফ লোকটা ভালো, তাই মায়ার মনে হলো সে অযাচিত ভুল ডাক শুনেছে হয়তো। কিন্তু তারপরেও মায়ের নিজের মনের সংশয় কাটাতে আসিফের করা প্রশ্নের উত্তর সুন্দর হেসে শুধালো, আপনাদের কাছে এসেছিলাম ভাইয়া। কাল হৃদ ভাইয়া বলেছিল ওনার সাথে সকালে দেখা করতে, সেই জন্য আসলাম। আপনি তাড়াহুড়ো করতে যাচ্ছেন ভাইয়া, কোনো কাজ? ততক্ষণে আসিফ মায়ের সম্মুখে এসে দাঁড়ালো, ব্যস্ত গলায় বলল, জি আপু, আমি আপনাদের কাজে বাইরে যাচ্ছিলাম, ভালোই হলো আপনি চলে এসেছেন। হৃদ ভাই আপনি 3 তলায় পাবেন, আপনি সিঁড়ি ধরে সোজা 3 তলায় চলে যান। এই বিল্ডিংটা ভাইদেরই, আপনি বরং উপরে যান। ব্যস্ত ভঙ্গিতে পেছনে ঘুরে আসিফ তৎক্ষণে গেটের পাহারাদারকে ডেকে উঁচু গলায় মায়াকে সিঁড়ির পথে এগিয়ে দেওয়ার জন্য আদেশ করলো। মায়ের দিকে ঘুরে মুখোমুখি হয়ে আসিফ বলল, আপনি যান আপু, দারোয়ান চাচা এগিয়ে দিবে। মায়া একটু আমতা আমতা করে নিজের মনের অযাচিত প্রশ্নটা করেই ফেলল আসিফকে।
আসলে ভাইয়া, আপনি কি আমার একটু আগে ভাবি ডেকেছেন? মায়ার কথায় আমতা আমতা করে বোকা হাসলো আসিফ। তখন তাড়াহুড়ে কি বলতে কি বলে ফেলেছিল লক্ষ্য করেনি আসিফ। মায়ার এখন প্রশ্ন করাতে টনক নড়ল, কিন্তু সেটা মুখে প্রকাশ না করে বরং অস্বীকার করলো মায়ের কথার। না আপু, আপনি হয়তো ভুল শুনেছেন। আসিফের কথায় মায়া খানিকটা লজ্জায় পড়ল। ওর অযাচিত প্রশ্নটা এইভাবে করা ঠিক হয়নি, সেই জন্য সরি বলল আসিফকে। সরি ভাইয়া, আসলে আমার মায়ের কথা শেষ করতে দিল না আসিফ, এর মাঝেই কেটে অধৈর্য গলায় বলল, ইটস ওকে আপু, আমি কিছু মনে করিনি, আপনি উপরে যান। কথাটা বলেই আসিফ আর দাঁড়ালো না মায়ের সামনে, পেছন ঘুরে উল্টো পথে চলল তাড়াহুড়ায়। বলা যায় না বেফাস ভাবে আবারও না ভাবি ডেকে ফেললে মায়াকে, তবে হৃদ ভাই ওকে আস্ত রাখবে না। মায়া বেশ কয়েকবার আসিফের পেছন ডাকলো, কিন্তু সে শুনল না, বরং দ্রুত পা চালিয়ে বিল্ডিংয়ের অপর পাশে থাকা গ্যারেজের দিকে গেল। আপাতত গাড়ি নিয়ে হৃদের বলা কাজগুলো দ্রুত সারতে হবে, নয়তো দেরি হলে হৃদ ভাই আবারও খেপে যাবে। তাছাড়া মায়াও চলে এসেছে এতক্ষণে। এবার যদি আসিফ কাজগুলো করতে দেরি করে তাহলে অবশ্যই শনি নাচবে ওর কপালে। মায়া হতাশায় আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে ঘাড় ঘোরালো বিল্ডিংয়ের দিকে। পুরো মাথা উঁচু করে দেখলো নাক উঁচু বিল্ডিংটা। এই বিল্ডিংটা কয়তলা হবে মায়া গুনে দেখতে বোকার মতো মায়া গুনে গুনে 7 তলায় গিয়ে ঠেকলো। মায়া বুঝতে পারলো পুরো বিল্ডিংটা 7 তলা, হৃদ খান থাকেন 3 তলায়। মায়ার কি একা যাওয়া ঠিক হবে কোনো ছেলের বাসায় হুট করে, তাও এত সাত সকালে? মায়া ভাবলো হৃদ খান কি আর একা থাকবে এই বাসায়? অবশ্যই তার পরিবারের কেউ না কেউ থাকতে পারে। হৃদ খানের পরিবারকে তো মায়াকে চেনে, নতুন আত্মীয় হয় ওদের। মায়াকে এত সকালে নিজেদের ফ্ল্যাটে দেখলে নিশ্চয় অবাক হবেন তারা। মায়াকে প্রশ্ন করলে সে কি উত্তর দিবে তাদের? কি জন্য মায়া এত সকালে এখানে এসেছে? সত্যিটা তো বলতে পারবে না, মিথ্যা কিছু একটা বলতে হবে। ইতস্তত মায়া হাঁসফাঁস করলো। কি এক বিপদে পড়লো মায়া নিজের নিখোঁজ স্বামীর খোঁজ করতে গিয়ে। জীবন যে কাজ করার ছিল না সেই কাজগুলো আজকাল করে বেড়াচ্ছে মায়া। বুকের চাপার শ্বাস ছেড়ে মায়া দ্বিধায় নিয়েই বিল্ডিংয়ের ভেতরের দিকে হাঁটলো। দারোয়ানের দেখানো সিঁড়ি ধরে সোজা 3 তলায় গিয়ে দাঁড়ালো। বেশ হাঁসফাঁস করে জিভ দিয়ে শুকনো ঢোক ভেজালো। জড়াতায় হাতে বেশ সময় নিয়ে পরপর কলিং বেল চাপলো। একবার, দুবার, 3বার পরপর বেশ কয়েকবার কলিং বেল চাপলো একটু রয়ে শয়ে, কিন্তু তারপরও কাউকে দরজা খুলতে না দেখে মায়া এবার মনা করলো এতবার কলিং বেল চাপাতে। মায়ের মনে হলো সকালবেলা হওয়ায় বাসার সবাই হয়তো এখনো ঘুমে, আর মায়া এই মুহূর্তে তাদের ঘুমে ডিস্টার্ব করছে এতবার কলিং বেল বাজিয়ে। মায়া মনস্থির করে আর কলিং বেল বাজাবে না, সেজন্য সুইচ বোর্ড হতে নিজের হাতটা গুটিয়ে নিতেই খট করে দরজা খুলল কেউ। তবে ওর সামনে দরজা নয়, বরং পিছনের ফ্ল্যাটের দরজা খুলে রাশভারী গলায় বলল, এদিকে আসো। মায়া চমকে পেছনে তাকালো, দেখলো হৃদ দরজা খুলে ঘুমন্ত চেহারায় এলোমেলো চুলে দাঁড়িয়ে। দেখে বোঝাই যাচ্ছে কলিং বেলের চাপে সদ্য ঘুম থেকে উঠে এসেছে সে। মায়াকে এই মুহূর্তে দেখে হৃদ অবাক হয়েছে কিনা তার চেহারায় দেখে মায়া ঠাউর করতে পারল না। তাকে স্বাভাবিক মনে হলো মায়ার, তবে মায়া বেশ চমকিত হৃদের এলোমেলো চুল আর ঘুম জড়ানো চেহারায়। মায়ার মনে হয় এই প্রথম সে হৃদ খানকে দেখলো। সে গোছালো নয়, পরিপাটিও নয়, বরং এলোমেলো এক সুন্দর পুরুষকে দেখলো, যে দেখতে শুধু আকর্ষণীয় নয় বরং বিপজ্জনক মোহিত। মায়া বিবাহিত না হলে বা স্বামীর জন্য মায়ের মনটা না কাঁদলে এতক্ষণে নিশ্চয়ই হৃদ খানের এই রূপে গলে পড়তো সে। তবে মায়া মানতে বাধ্য, লোকটা আসলেই মাত্র অতিরিক্ত সুন্দর আর নজর কাড়া সুদর্শন। হৃদ মায়াকে ট্যাপ ট্যাপ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সে দরজা ধরেই হালকা কপাল কুচকায়। মায়ের অপলক দৃষ্টি, ওর মনোভাব বুঝতে দেরি হলো না হৃদের। স্বাভাবিকের ন্যায় হৃদ দরজা ছেড়ে ভেতরে দিকে যেতে যেতে মায়ের উদ্দেশ্যে বলল, ভিতর থেকে দরজা লক করে দাও।
হৃদ চলে যেতেই মায়ের টনক নড়ল। মনে মনে নিজেকে ধিক্কার দিল হৃদকে বেহায়ার নজরে দেখায়। ছি, জীবনের সুন্দর ছেলে দেখেনি মায়া, এইভাবে কারো দিকে তাকিয়ে থাকতে হয়। লোকটা নিশ্চয়ই মায়াকে খারাপ ভাবছে। এমনই এই লোক মায়াকে খারাপ খারাপ প্রস্তাব দেয়, পরকীয়া করতে চায়। এখন মায়ার বেহায়া দৃষ্টিতে লোকটা নিশ্চয়ই মনে করবে মায়া তার রূপে গলে গিয়ে পরকীয়া সম্পর্কে রাজি হয়েছে। মায়া বেশ অসহায় মনে করলো নিজের ভাবনায়। আজকাল ওর নিজের সাথে কি হচ্ছে সেটাই ঠাউর করতে পারছে না সে। মায়ের মনে হচ্ছে ও অদৃশ্য কোথাও আটকে গেছে, কেউ ওর ফিলিংস নিয়ে খেলছে, কিন্তু কে তা জানে না মায়া। আর এখানেই মায়া অসহায় হয়ে পড়ে। চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়া হৃদের পেছন পেছন ফ্ল্যাটের ভিতর ঢুকলো। হৃদের কথা মতো দরজা লাগিয়ে পেছনে ঘুরতে চোখে পড়ল ভেতরকার সাজানো গোছানো সুন্দর একটি ফ্ল্যাট। মায়া অবাক নেত্রে চারপাশে তাকালো। পুরো 3 তলা সমন্বয়ে এই ফ্ল্যাটটি তৈরি। এপাশ ওপাশ দুপাশ মিলিয়ে একটা ফ্ল্যাট এটা, যার জন্য মায়া তখন দুটো ফ্ল্যাট ভেবে বিপরীত পাশের দরজাটাতে কলিং বেল চাপছিল, কিন্তু হৃদ অপরদিকে দরজা খুলেছিল। প্রথমত বাহির থেকে কেউই বুঝতে পারবে না এখানে দুটো ফ্ল্যাট নয়, বরং একটাতে গড়া। মায়া ভেতরে ঢুকতে ঢুকতে চোখ ঘোরালো বিলাসিতায় ভরপিণ্ড ফ্ল্যাটটি সৌন্দর্যের দিকে। এত সাজানো গোছানো সুন্দর ফ্ল্যাটটিকে হৃদকে ছাড়া আশেপাশে আর কাউকেই চোখে পড়ল না মায়ার। মায়ার চোখ যখন ফ্ল্যাটের আভিজাত্য মাপতে ব্যস্ত, তখন হৃদ মায়ের ধ্যান ভেঙে পুনরায় বলল। এত সকালে আসলে যে? মায়ের অল্প চমকে হৃদের দিকে তৎক্ষণাৎ করে তাকালো জড়তার চোখে। জামাই চোখও যে দিশেহারা হয়ে থাকতে না পেরে সকাল সকাল আপনার কাছে চলে এসেছি তার তথ্য নিতে। এটা বলবে মায়া? এটা বললে নিশ্চয়ই হৃদ খান মায়াকে পাগল ছাগল মহিলা ভাববে, আবার জামাই পাগলও বলতে পারে ওকে। তখন বিষয়টা ভালো দেখাবে না বলে মায়া মিথ্যা বলে মিনমিট স্বরে বলল। কাল আপনি আমার সকালে আসতে বলেছিলেন, কিন্তু কয়টার সময় আসবে বলেননি, সেজন্য আন্দাজে এখন চলে আসলাম। আসলে একটু পর আমার তারা আছে তো, তাই 8টায় আমার পরীক্ষা আছে, সেজন্য এখন না আসলে পরে আর সময় পেতাম না। কিন্তু আমার জানা মতে তো তোমার পরকীয়ার খাতাদের 9:45-এ আর শুরু হয় 10টায়, রাইট? মিথ্যা বলে ধরা পড়ে যাওয়ায় মায়া এবারও মিনমিন করলো, তারপর নিজের হয়ে গাইগুই করে ফের মিথ্যা বলে বলল। আমার 8টায় কলেজে একটা কাজ আছে, দ্রুত যেতে হবে বলে এত সকালে আসলাম। হৃদ নিজের এলোমেলো চুল 2 হাতে ব্রাশ করে পেছনে ঠেলে দিতে দিতে চোখ উঁচিয়ে তাকালো দেয়াল ঘড়ির দিকে। 6:42 বাজে। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়াও সেদিকে তাকালো। হৃদ জানে মায়া মিথ্যা বলছে। স্বামীর খোঁজে সে সকাল সকাল তার কাছে চলে এসেছে সেটাও বুঝলো, তবে সে ধরা দিল না। এই মুহূর্তে ধরা দিলেই সমস্যা। এই মহিলা তখন হৃদের সুন্দর একটা মুহূর্তে দারুণ একটা প্ল্যানিং নষ্ট করে দিবে। হৃদ ঘড়ির থেকে দৃষ্টি সরিয়ে ফের মায়ার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মায়াও তখন সবে দেয়াল থেকে দৃষ্টি সরিয়ে হৃদের দিকে তাকিয়েছিল। দুজনের দৃষ্টি মেলাতেই মায়া ইতস্ততায় নত মস্তিষ্ক হলো। জড়তার গলায় বলল। বাসায় আর কেউ নেই? আপাতত নেই। মায়া চমকে হৃদের দিকে তাকালো। সে কি মায়া কি ভুল করে একা একটি ছেলের ফ্ল্যাটে ঢুকে পড়েছে? এখন কেউ ওদেরকে একত্রে দেখে নিলে কি হবে? নিশ্চয়ই মায়ের নামে বদনাম উঠবে 2 ছেলে মেয়ে একা এক বাসায় থাকায়। তাছাড়া হৃদ খান কেমন না কেমন চরিত্রের মায়াও ঠিকঠাক জানে না। যদি কোনো মেয়ে ঘটিত বিষয় আজ পর্যন্ত মায়ের জানাশোনা বা চোখের মধ্যে পড়েনি কিছু, তারপর মায়া হৃদ খানকে ভালো বলতে পারছে না। তার কারণ অন্য সব মেয়েদের সাথে হৃদ খান কেমন তা জানা নেই, তবে মায়ের সাথে এই লোক ভীষণ খারাপ। মায়াকে উল্টাপাল্টা কথা বলে, পরকীয়ার প্রস্তাব দেয়, হুটহাট কাছে চলে আসে, আবার বাজে ইঙ্গিত দেয়, আবার গা ঘেঁষে বসেও পড়ে। এমন লোকের চরিত্র কি ভালো হবে? মায়ার জন্য রিস্ক না? মায়া ভাবলো দ্রুত সে হৃদের থেকে তথ্যগুলো নিয়ে চলে যাবে, সেজন্য সোজা কথায় বলল। লোকটির খোঁজ পেয়েছেন? ব্ল্যাক কফি, চিনি ছাড়া কিচেন এইদিকে।
মায়ের কথার বিপরীতে হৃদ কথাটা বলেই আঙুল তুলে ফ্ল্যাটের কিচেনটা দেখালো। মায়ের থেকে অনুমতি নয় বরং আদেশ করলো তাকে কফি করে দেওয়ার। হৃদের কথার মাঝে মায়ার তীব্র অধিকার বোধ মনে করলো। কিন্তু কিসের এত অধিকার হৃদের সম্পর্কে বেআই হয় বলে? হয়তো তাছাড়া নতুন মেহমান বাসায় আসলে তাকে দিয়ে কেউ কাজ করায়। উল্টো হৃদ খানের উচিত মেহমান হিসেবে মায়াকে চা নাস্তা করে খাওয়ানো। সেই জায়গায় মায়া এই লোকের জন্য কফি করবে। মায়া অবাক হওয়ায় সুরে জানতে চাইল, আমি? প্রায় 6:45। এত সকালে নিশ্চয় খেয়ে আসনি। আপাতত দুজনের জন্য নাস্তা বানাও, আমি ফ্রেশ হয়ে আসি। অবাকে মায়ার চোয়াল ঝুল পড়ল। একটার পর একটা অর্ডার। সে কি এই লোককে কাজের মহিলা হয় নাকি? তার বউ যে এত অধিকার দেখিয়ে অর্ডার করলো। মায়া হতবুদ্ধি হয়ে আওড়ালো, তৈলাক্ত খাবার পছন্দ না আমার, সাদামাটা কিছু বানাবে। নিজের কথা শেষ করে হৃদ ড্রয়িং রুম পার করে নিজের রুমের দিকে গেল। হৃদকে চলে যেতে দেখে মায়া তাড়াহুড়ে পেছনে ডাকলো হৃদকে। আরে এই যে, কোথায় যাচ্ছেন আপনি? আমার কথাটা তো শুনুন। ওই লোকটার খোঁজ পেয়েছেন আপনি? হৃদ মায়ার কথার উত্তর করল না, বরং চলে যেতে যেতে নিজ বাক্যে বলল, কিচেনে সব রাখা আছে, চেক ইট। মায়া হৃদের চলে যাওয়ার দিকে বিস্ময়ে তাকালো। ভারী অদ্ভুত লোক, সাত সকালে ডেকে কাজের মহিলা বানিয়ে দিল। একবার মায়াকে পর্যন্ত করলো না সে আদৌ রান্না টান্না পারে কিনা। মায়া হৃদের চলে যাওয়ার দিকে আরও একবার তাকিয়ে হাতের পরীক্ষার সাদা ফাইলটা সোফা টেবিলের উপর রাখলো। হৃদের দেখানো কিচেনে ঢুকতে দৃষ্টি বিস্মিত হলো। বেশ বড় সড়ো আর সুন্দর গোছানো কিচেন। দেয়ালের ওয়াল ক্যাবিনেটের উপর জায়গায় জায়গায় ছোট্ট কাপড়ের টুকরো, নাম লেখা, কোথায় কোন জিনিস আছে। মায়া ভুরু কুচকালো। বড়লোকি কারবার। এই হৃদ খানের আরও কয়টা বাড়ি আছে কে জানে। ঢাকা টু চট্টগ্রাম, এই নিয়ে মায়া 3টা বাড়িতে গেল। মায়া বজ্জাত লোক, চট্টগ্রামে এসেও পরিবারের সাথে না থেকে এই খালি বাড়িতে পড়ে আছে। মায়া শুনেছে হৃদ খান নাকি ঢাকা খান বাড়িতেও থাকে না, আলাদা নিজের বাড়িতে থাকে। এই লোকের কি এমন দুঃখ থাকতে পারে যে পরিবারের সাথে না থেকে আলাদা বাড়িতে থাকেন? হিংসুটে লোক। আসলে বেশি মানুষ পছন্দ করে না বলেই এমনই সমাজ ছাড়া ছন্ন ছাড়া আলাদা থাকেন। এই লোকের বিয়ে করলেও হয়তো এমন বগুড়ে মেয়ে দেখে বিয়ে করবেন যার মাথার তার ছেঁড়া হবে। সহজ ভাষাও উল্টো বুঝবে। বাংলা জানা আল্লাহ জানে কোন মেয়ের কপালে ফাটবে যার হৃদ খানের মতন ঘাটতারা মানুষ স্বামী হিসাবে জুটবে। মায়া তো এখন এই হৃদ খানের বউয়ের জন্য মায়া হচ্ছে। আহারে বেচারি, সেফ খুঁজে খুঁজে নুডলসের আয়োজন বের করলো। অল্প ঝালে হাতে হাতে কাজ চালিয়ে নুডলস বানালো। মায়া জানা হৃদ ঝাল খেতে পারে না, একবার শুনেছিল, এর জন্যই কম ঝালের আয়োজন করলো। আপাতত নুডলসের থেকে বেশি কিছু মায়া বানাতে পারবে না, কারণ অন্যের বাসায় এসে যা খুশি রান্না করা যায় না, বিষয়টা খারাপ দেখায়। তাছাড়া কিছু রান্না করতে গেলে বেশ সময়ের প্রয়োজন দরকার, যেটা আপাতত মায়ের হাতে কম। তাছাড়া মায়ের জলদি জলদি হৃদের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়তে হবে বলেই এত সময় নিয়ে দুটো মানুষ একই ফ্ল্যাটে দরজা লাগিয়ে থাকাটা ভালো দেখায় না। মায়ের রান্না শেষ করে বড় বাটিতে নুডলস ঢেলে ডাইনিংয়ে রাখতে রাখতে হৃদের রুমের দিকে উকি মারল। দরজা এখনো বন্ধ। ছেলে মানুষ এত কি আয়োজন করে ফ্রেশ হয়ে আল্লাহ জানে। মায়া নুডলসের বাটি রেখে ফের কিচেনে গেল। হৃদের জন্য ব্ল্যাক কফি বানিয়ে ডাইনিংয়ে আসতে আসতে হৃদের মুখোমুখি হলো। ততক্ষণে হৃদ গোসল সেরে সাদা পাঞ্জাবি পরে ডাইনিংয়ে চেয়ারটা টেনে বসলো। একদম গোছানো আর পরিপাটি হৃদ খান। সকালে ঘুম থেকে ওঠা এলোমেলো হৃদ খান নেই আর। মায়া হৃদের দিকে তাকাতে তাকাতে হাতের কফিটা হৃদের দিকে এগিয়ে দিল। হৃদ কফিটা হাতে নিয়ে মায়ার দিকে তাকিয়ে চুমুক বসালো। এত সকালে নুডলস খাবো? নুডলস ছাড়া আর কিছু বানাতে পারো না? হৃদের কথায় মায়া চেয়ারে পেছনে দাঁড়িয়ে মিনমিন করে বলল, পারি। তাহলে বানালে না কেন? অন্য কিছু বানাতে সময় প্রয়োজন, কিন্তু আমাকে তো এখন চলে যেতে হবে, সেজন্য নুডলস ছাড়া আর কিছু দ্রুত বানাতে পারিনি। হৃদ কিছু বলল না মায়াকে। আপাতত কিছু বলার ইচ্ছা নেই তার। মায়ার অন্য চিন্তা, কাজ সুন্দরভাবে শেষ হলেই হয়। হৃদ হাতের কফিটাকে চুমুক বসাতে বসাতে মায়ের উদ্দেশ্যে বলল,
প্লেটে সার্ভ করো। মায়া চমকে গেল, গোল গোল চোখে তাকালো হৃদের দিকে। আশ্চর্য, মায়া এই লোকে বেড়ে খাওয়াবে কেন? এই লোকের কে হয় মায়া? কিছুই তো না, অথচ এমন অধিকার খাটাচ্ছে যেন মায়ের উপর সব থেকে বেশি অধিকার এই লোকের। আজব, সামনে রাখা আছে অথচ মায়াকে বলছে বেড়ে খাওয়াতে। মায়া মনে মনে চাইলো হৃদের মুখের উপর মানা করে দিবে, সে বলবে আমি আপনাকে বেড়ে টেড়ে খাওয়াতে পারবো না, রেঁধে এনেছি, এবার নিজের হাতে খেলে খান, নয়তো খাওয়ার লাগবে না। অথচ মনের কথাগুলো মায়া মুখে বলতে পারলো না, হৃদের কাছে সাহায্য চেয়েছে বলে। মায়া যদি সামান্য বেড়ে খাওয়াতে মানা করে তাহলে হৃদও মায়াকে ওর নিখোঁজ স্বামীর তথ্য দিবে না বলে। মায়া বাধ্য হয়ে হৃদকে প্লেটের নুডলস তুলে দিয়ে চামচ এগিয়ে দিল। হৃদ নুডলসের প্লেটে চামচ দিতে দিতে মায়ের উদ্দেশ্যে বলল, দ্রুত খাওয়া শেষ করো, মানুষ আসবে। কিসের মানুষ? হৃদের কথায় চুমকে মায়া কথাটা বলল। হৃদ তখনও মায়ার দিকে তাকালো না, সে ততক্ষণে নুডলস চামচে মুখে তুলে ফেলেছে। হৃদের অল্প অল্প কথা মায়াকে মাঝে মধ্যে ভীষণ রাগ দেয়। মায়ার উত্তেজনায় হৃদকে ফের প্রশ্ন করবে, তখনই দরজার কলিং বেল বেজে ওঠে আচানক। মায়া চুমকে ভয়াত্মক মুখে দরজার দিকে তাকিয়ে হৃদের দিকে তাকালো। লোকটার কোনো ভাবান্তর নেই, সে চুপচাপ খেয়েই যাচ্ছে। বাসায় কে আসলো? ওদের দুজনকে একত্রে দেখলে কি হবে সেটার টেনশন মায়ার ভয়ে অস্থির হচ্ছে। দরজার দিকে তাকিয়ে মায়া অস্থির চিত্তে বলল, কে জানি এসেছে, আমাদের দুজনকে দেখে যদি খারাপ ভাবে। মায়ের কথায় হৃদ বেশ বিরক্ত হলেও মায়ের দিকে তাকালো না, বরং খেতে খেতে ভারী গলায় বলল, আসিফ হবে? সত্যি? হৃদ আর উত্তর করলো না, সে আপাতত খাবারটা শেষ করতে চাচ্ছে। পরপর কলিং বেল বাজাতে মায়া ইতস্ততায় করে দরজা খুলে দিল। চোখে পড়ল কালকের সেই রাহাত ছেলেটি, যে মায়াকে রাকিবের হাত থেকে বাঁচিয়েছিল। মায়া এই ছেলেটাকে সকাল সকাল হৃদের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া ভয় পেল। যদি মায়াকে খারাপ মেয়ে ভেবে রাহাত রাকিবকে বলে দেয় তাহলে রাকিব ভাই নিশ্চয়ই আরিফকেও বলে দিবে। মায়া ভয়াত্মক মুখে রাহাতের হাসিমুখী মুখটার দিকে তাকিয়ে ভীতু গলায় বলল, ভাইয়া আপনি? রাহাতের ছটফট উত্তর আসলো তখনই। হাতের প্যাকেটগুলো মায়ার দিকে এঁকে দিতে দিতে বলল, জি ভাবি, আমি আসিফ ভাই আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন, নিন। মায়া ভয়ে ভয়ে খাবারের প্যাকেটগুলো হাতে নিতেই রাহাত তারা দেখিয়ে চলে যেতে যেতে বলল, আসি ভাবি, কিছু প্রয়োজন হলে ডাকবেন, আমি নিচে আছি। আসসালামু আলাইকুম। গমগমে পায়ে দ্রুত সিঁড়ি ধরে নিচে নেমে গেল রাহাত। মায়া বেশি সেদিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, ছেলেটা মায়াকে খারাপ চোখে দেখেনি, ভয় কাটলো। মায়া দরজা লাগিয়ে ফের ডাইনিংয়ে আসলো। হাতের প্যাকেটগুলো টেবিলের উপর রাখতে রাখতে বলল, আশিফ ভাই খাবার পাঠিয়েছেন আপনার জন্য, নিন। কথাগুলো বলতে বলতে প্যাকেটের ভেতর হতে খাবার বক্সগুলো খুলে হৃদের সামনে রাখলো। আমার অলরেডি ডান, তুমি শেষ করো। সমস্যা নেই, আমি ঠিক আছি, খাওয়া লাগবে না, আমি কলেজে গিয়ে কিছু খেয়ে নিব। ওকে। হৃদ বিরক্তি কণ্ঠে কথাটা বলল। মায়া বেশ লজ্জিত হলো হৃদকে এইভাবে বলতে দেখে। আরে, মানুষ তো দুই একবার এমনিতেই সাধে খাবার জন্য, অথচ এই লোক মায়াকে একবারও সাধলো না। মায়ার না করাতে মায়ার তো সত্যি খিদে পেয়েছে। মায়া লজ্জিত হয়ে যেতে নিতেই হৃদ পেছনে ডেকে বলল, আমার কথা আছে, বসো এখানে। মায়া ভাবলো ওর স্বামীর বিষয়ে কিছু বলবে, সেজন্য চেয়ার টেনে সঙ্গে সঙ্গে বসে পড়লো হৃদের পাশে। তীব্র আগ্রহ নিয়ে হৃদের মুখের দিকে তাকাতেই হৃদ একটা প্লেটে মায়ের জন্য আসিফের আনা খাবার বক্সগুলো খেতে খাবার তুলে বেড়ে মায়ের সামনে প্লেট রাখতে রাখতে বলল, লিসেন, আমি ফ্রিতে কিছু করি না, করার ইচ্ছাও নেই। মানব দরদে কিন্তু আমার বাবা, আমি নয়। এক্ষেত্রে বিনিময় ছাড়া কোনো কাজ আমার হাতে ওঠে না, তোমার ক্ষেত্রেও তাই। আমার কাছে সাহায্য চেতে আমি অবশ্যই করব, কিন্তু তার বিনিময়ে আমাকে দিতে হবে। সোজা কথা বলতে গেলে এক হাতে নিন, অন্য হাতে দিন, মানে হাতে হাতে সম্পর্ক বিষয়টা। কিন্তু তুমি আমার চাহিদা অনুযায়ী পারিশ্রমিক দিতে পারো না, কারণ তোমার কাছে এত টাকা নেই। না থাকতেই পারে, ছোট মানুষ তুমি, এত টাকা থাকার কথাও না। সেজন্য আমি অফার করেছি তোমার দুটো কিডনি থেকে একটা কিডনি আমাকে দিতে হবে।
আমি তা বিক্রি করে 2 লাখ টাকায় পেতাম, কিন্তু তুমি তো তাতেও রাজি নও। কারণ তোমার ধারণা তুমি মরে গেলে তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে। আসলে এমনটাও আমার ধারণা, বউ মারা গেলে স্বামী আরেকটা বিয়ে করা উচিত। আচ্ছা, যাই হোক, তুমি যখন তোমার একটা কিডনি দিতে ইচ্ছুক নয়, সেজন্য আমি ভাবলাম তোমার না, তোমার স্বামীর একটা কিডনি নিয়ে ডিল ডান করি। আমি তাকে খুঁজে পেলে তার একটা কিডনি আমি রেখে দিব আমার পাওনা 2 লাখ টাকা দিয়ে। এতেও তুমি মরবে না, তোমার সংসার দ্বিতীয় নারী আসবে না, আমাদেরও পরকীয় সম্পর্ক থাকলো। তবে ভয় নেই, একটা কিডনি দিয়েও কিন্তু মানুষ বাঁচতে পারে অনেক বছর, মরে না। হৃদের মুখে আবারও পরক্রিয়ার প্রস্তাবটা পেয়ে মায়া নাক মুখ কুঁচকাল। দুনিয়াতে এত সম্পর্ক থাকতে মায়া কেন এমন বাজে একটা প্রস্তাব দেয় মায়া বোঝে না। তারপর মায়া এখন গলা উঁচিয়ে হৃদের সাথে তর্ক করতে চাইল না, যেহেতু হৃদ এখন মায়াকে ডেকে নিশ্চয়ই কিছু বলবে। তাছাড়া কিডনি মায়ার যাক বা ওর স্বামীর, একই তো কথা, লোকটাকে খুঁজে পেলেই তো হলো। মায়া হৃদের কথায় ঘাড় বেঁকে সম্মতি দিল। মায়ের সম্মতি দিতে দেখে হৃদ একটা ভুরু কুঁচকালো। নারী আসলেই সব পারে। স্বামী কিডনি তার অগোচরে পর্যন্ত বিক্রি করে দিতে পারে, তারপরও নিজের সংসারে পর নারী চায় না। হৃদ মায়াকে তীক্ষ্ণ নজরে দেখতে দেখতে পাশ থেকে টিস্যু তুলে মুখ মুছল। মায়ের উদ্দেশ্যে একই ভঙ্গিতে বলল, আপনি ঘাড় বাঁকালে তো হবে না, ডিল ইজ ডিল। প্রসঙ্গটা আমার 2 লাখ টাকার, বুঝলেন? টাকার লেনদেন নিয়ে আমি কাউকে বিশ্বাস করি না। সেজন্য একটু পর আসিফ উকিল নিয়ে আসবে, কিছু কাগজপত্র আপনাকে দিবে, সেগুলো সুন্দর করে সাইন করে দিবেন। কাগজপত্রগুলো হলো আমাদের মধ্যকার ডিল হয়েছে সেটা প্রমাণপত্র, বুঝলেন? কাজ হওয়ার পরে আপনি যে অস্বীকার করতে পারেন না, সেজন্য কাগজ কলমে সাক্ষী আর কি। আরেকটা কথা, উকিলের সাথে মনে হয় একজন কাজীও আসবে। হৃদের কথার মাঝে অস্থির গলায় ফোড়ন কাটল মায়া। সে কি, কাজী কেন? আগে আমাকে বলতে দেন, তারপর আপনি নিজে মুখ খুলবেন। সরি। আপনি বলছিলেন আপনাদের বিয়ের কোনো সাক্ষী বা প্রমাণ টমাণ নেই, এমনকি কাবিননামাও নেই, সব আগুনে পুড়ে ছাই। আসলে আগুনে পুড়ে ছাই হলে কিন্তু বিয়েটা হয়েছিল, সেটা কিন্তু আপনি নিজের মনে করে অস্বীকার করতে পারবেন না। যদিও মুখে অস্বীকার করতেন, তাহলে সেটা কিন্তু মহাপাপ হবে। সমাজ সত্যি মিথ্যা যাচাই করবে না, কিন্তু এক স্বামী রেখে অন্য স্বামীর ঘর করা কিন্তু ইসলামে নিষেধ, মহাপাপ বলে গণ্য। সেজন্য আমি আপনাকে মহাপাপ থেকে বাঁচাতে চাই, বুঝলেন? শত হোক আপনি আমার সম্পর্কে আত্মীয় হন আপনার, তারপর আপনি একজন ছোট মানুষ, সেই জন্য ভাবলাম আপাতত আমি না হয় আপনার গার্জিয়ান হয়ে কিছু দায়িত্ব কাঁধে তুলে নিলাম। কি বলেন? আমার দায়িত্ব নেওয়াতে আপনার কোনো সমস্যা আছে? আপনার ভালোর জন্য করছিলাম। হৃদের কথায় মায়ার সম্মতি জানায়, যার অর্থ ওর কোনো সমস্যা নেই। হৃদ আপাতত ওর হয়ে দায়িত্ব কাঁধে তুলে নিল। হৃদের কূটনৈতিক বুদ্ধির জোর দেখা গেল তখনই। মায়াকে ফের নিজের কথার জালে ফাঁসাতে ফাঁসাতে বলল, তো কাজের ব্যাপারে যেটা বলছিলাম, আসিফকে পাঠানো হয়েছে উকিল আর কাজী সাহেবকে আনতে। উকিল আমার জন্য আর কাজী সাহেব আপনার জন্য ডাকা হয়েছে। উকিলের বিষয়টা হয়তো এতক্ষণ আপনি বুঝে গেছেন। আমার মধ্যকার ডিলের জন্য কাগজপত্র নিয়ে আসবে, আর কাজী সাহেব আপনার জন্য ডাকা হয়েছে কারণ একটু পর আপনার বিয়ে হবে, সেটা রেকর্ড করা হবে। তবে বিয়েটা সত্যি কিনা মিথ্যা মিথ্যা, এটা বিয়ের কাহিনী করতে হবে আর কি। বিয়ে? বিয়ে কেন? আপনার স্বামী নাকি অনেক দ্রুত ক্রিমিনাল মাইন্ডের, খারাপ প্রকৃতির লোক, খালি নিজের স্বার্থ বোঝে। এমন ব্যক্তির কাছে আপনাদের বিয়ের মিথ্যা প্রমাণ জোগাড় করা কিন্তু কোনো ব্যাপার না। চাইলে টাকা দিয়ে 1000টা মিথ্যা প্রমাণ জোগাড় করতে পারে, তবে আমার মনে হয় না সে এমনটা করবে। আর মনে হয় না সে আপনাদের বিয়েটা সমাজের সামনে অস্বীকার করে আপনাকে সারা জীবন ডিভোর্স না দিয়ে ঝুলিয়ে রাখবে। তখন আপনি কিন্তু দ্বিতীয় ডিভোর্স না দেওয়া পর্যন্ত দ্বিতীয় বিয়ে করতেও পারবেন না। আমাদের ধর্ম কিন্তু সেই স্বীকৃতি নেই। যদি সে আপনাকে মেনে নেয় তাহলে তো সমস্যা নেই, আমাদের এই রেকর্ড বিয়ের দরকার হবে না। আর কিন্তু যদি অস্বীকার করে, তাহলে অন্তত আজকের বিয়ের রেকর্ডটা
কোর্টে শুনিয়ে আপনাদের পরিবারের ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তখন আপনার স্বামী কিছু করার থাকবে না, কাজী তখন বিয়ে পড়াবে, তখন সম্পূর্ণটা রেকর্ড করা হবে। তো বর ছাড়া একা একা কবুল বলতে হবে? রেকর্ড তো ছেলেদের দুজনেই থাকতে হয়। আমি একা কবুল বলে ধরা পড়ে যাব না? ভারী চিন্তার বিষয় তো। এই বিষয়টা আমার মাথায় আসেনি। আপনি একা কবুল বললে তো হবে না, তাই না? যেহেতু প্রমাণের জন্য মিথ্যা বিয়ে হচ্ছে, সেহেতু ছেলে মেয়ে দুজনের গলারই আওয়াজ প্রয়োজন পড়বে। কিন্তু এই মুহূর্তে ছেলে পাবো কোথায়? হৃদ ভাবুক হওয়ার ভান করলো। মায়া খানিকটা ভেবে বলল। আসিফ ভাইয়াকে না হয় বলুন আমার সাথে মিথ্যে মিথ্যে কবুল বলতে। মায়ের কথায় হৃদ খানিকটা নড়ে চড়ে বসলো। তার সাজানো গোছানো সুন্দর প্ল্যানটাকে কিভাবে জল ঢেলে দিতে চাইছে এই মহিলা। হৃদ অসন্তুষ্ট গলায় বলল। আরে না, আসিফকে দিয়ে হবে না। আসিফ থাক। আচ্ছা, আমাকে দিয়েও হবে না। আপনার এই উপকারটা বরং আমিই করি। দায়িত্ব যেহেতু নিয়েছি, এতটুকু উপকার করাই যায়। আচ্ছা, লোকটার তথ্য তো আমি জানি না তেমন। এখন বিয়েতে যদি ওনার পরিচয় দরকার পড়ে তাহলে দিব। আপাতত আমার পরিচয় দিয়ে আপনার মিথ্যে বিয়েটা কমপ্লিট হবে। তারপর আপনার পরিচয় পেলে নতুন করে ভয়েস এডিট করে আমার নামটা কেটে না হয় আপনার স্বামীর নামটা ঠিকানা বসানো হবে। মায়া ঘাড় বাঁকা করে সম্মতি দিল। এই মুহূর্তে হৃদকে মায়ের খারাপ মনে হচ্ছে না, বরং ভালোই মনে হচ্ছে। লোকটা মায়ের কত বড় উপকার করতে চাইছে। মায়া বেশ ফুরফুরে মেজাজে নাস্তাটা শেষ করতেই আসিফ, কাজী আর উকিল নিয়ে হাজির হলো। পেছন পেছন রাহাতের সঙ্গে রাফিন, সোহান নামক আরও দুটো ছেলে আসলো হৃদ ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকবে বলে। আবার দেখা যায় তাদের দুজনকে মায়ের পক্ষে সাক্ষী হতে। মায়া হৃদের কূটনৈতিক বুদ্ধির খতিয়ান বুঝতে পারল না, বরং হৃদ মায়াকে ভুলভাল বুঝিয়ে সোফায় গিয়ে বসলো দুজন, তাও দূরত্ব নিয়ে। উকিল সাহেব মায়ের দিকে বিয়ের রেজিস্ট্রি পেপার এগিয়ে দিতেই মায়া সুন্দর করে সাইন করে দিল। ওহ, মনে করলো কাগজগুলো ওদের চুক্তিপত্রের। মায়ের মুখোমুখি কাজী সাহেব বসা, তিনি মায়ার